সেই হিসেবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত আজকের কাশ্মীর পাকিস্তানের অংশ হওয়ার কথা। কিন্তু এখানকার ইতিহাস হিন্দুপ্রিয় ব্রিটিশদের কুটো জালে আটকা পড়ে বেমালুম পাল্টে যায়। আমার কথাগুলো যেন গোপ গ্রাসে গিলছে ডক্টর এলিয়েদা। আমিও একটু দম নিলাম। ততক্ষণে চায়ের কাপ খালি হয়ে গেছে। এলিয়েদা চায়ের খালি কাপ টেবিলে নামিয়ে রেখে বলল, বলুন কেমন করে পাল্টে যায়। এবার কাশ্মীর সম্পর্কে বলতে শুরু করলাম। জম্মু কাশ্মীর ও উত্তর এলাকাসমূহ নিয়ে এই উপত্যকা ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৮৪,০০০ বর্গ মাইল বিস্তৃত উপত্যকায় বর্তমান জনসংখ্যা প্রায় ১,২০,০০,০০০। অধিবাসীদের শতকরা ৮৫% মুসলিম। হিন্দু সম্প্রদায় এখানকার প্রথম সংখ্যালঘু শ্রেণী এবং দ্বিতীয় সংখ্যালঘু শ্রেণী শিখ সম্প্রদায়। ১৮৪৬ সালে ব্রিটিশ বেনিয়ারা পাঞ্জাবের অমৃতসরে বসে জম্মু ও কাশ্মীর উপত্যকার সংখ্যাগুরু মুসলমানের আবাসভূমি জনৈক পাঞ্জাবি গোলাপ সিং ডোগরার হাতে মাত্র ৭৫ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। শ্রীনগরের জনগণ দেশ বিক্রির এই ঘটনা মেনে নিতে না পেরে ডোগরা রাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। কিন্তু রাজশক্তি ও ব্রিটিশ সৈন্য মিলে সমবেত প্রচেষ্টায় সেই বিদ্রোহ দমন করে গোলাপ সিংহকে রাজক্ষমতায় প্রতিষ্ঠিত করে। তারপর থেকে কাশ্মীরিরা স্বপ্ন দেখে আসছে একদিন ভারত থেকে ব্রিটিশ শাসন অপসারিত হবে, নিষ্ঠুর ডোগরা রাজশক্তির অবসান হবে, স্বাধীন কাশ্মীরে তারা আবার স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবে। ১৯৪৭ সালে উপমহাদেশের মুসলমানদের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার দাবি বাস্তবায়নের শর্তেই দেশ বিভাগ হয়েছিল। কথা ছিল মুসলিম জনসংখ্যা অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে গঠিত হবে মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমি, সেপারেট মুসলিম হোমল্যান্ড পাকিস্তান। এখানে উল্লেখ্য, ভারত বিভাগের পূর্বে ব্রিটিশ শাসনের অধীনে ৫৬২ দেশীয় করদ রাজ্য ছিল, যারা ব্রিটিশ সরকারকে কিছু কর বা রাজস্ব দানের বিনিময়ে মোটামুটি স্বাধীনভাবে রাজ্য শাসন করত। দেশ বিভাগের সময় ১৯৪৭ সালে ভারত শাসন আইনে তাদের সম্বন্ধে বলা হয়, ১৯৪৭ সালের ১৪ আগস্টের পর দেশীয় রাজ্যগুলোর উপর থেকে ব্রিটিশ নিয়ন্ত্রণ অবসান হলে রাজ্যগুলো স্বীয় ইচ্ছামতো ভারত অথবা পাকিস্তান ডোমিনিয়নে যোগ দিতে অথবা স্বাধীন থাকতে পারবে। অথচ তৎকালীন কংগ্রেস নেতৃবৃন্দ এবং স্বয়ং ভাইসরয় মাউন্ট ব্যাটেনের ষড়যন্ত্র এবং গোপন চক্রান্ত স্বাধীনতা আইনের এই নীতিটিকে কার্যকর হতে দেয়নি। দেশ বিভাগের নীতি সততার সাথে অনুসৃত হলে জম্মু ও কাশ্মীর পাকিস্তানের অঙ্গীভূত হওয়া উচিত ছিল এবং সেক্ষেত্রে কাশ্মীর সমস্যা বলে কোনো সমস্যাই সৃষ্টি হতো না। অতএব কাশ্মীর সমস্যা ভারতীয় শাসকদের আধিপত্যবাদী নীতি এবং পররাজ্য লোভেরই ফসল। এখন আপনাকে ভারতের সাম্রাজ্যবাদী মনোভাবের সামান্য একটি উদাহরণ দিচ্ছি। হিন্দু সংখ্যাগরিষ্ঠ জুনাগড় রাজ্যের শাসক ছিলেন মুসলমান। তিনি পাকিস্তানে যোগদানের কথা ঘোষণা করলে ভারতীয় নেতৃবৃন্দ হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পাকিস্তানে যোগদানের ঘোষণা দেশ বিভাগ নীতির বরখেলাফ আখ্যা দিয়ে চেঁচামেচি করে সেনাশক্তি বলে জুনাগড় দখল করে নেয়। অপরদিকে তার মাত্র ২ মাস পরেই ৮৫% মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত জম্মু কাশ্মীরের হিন্দু রাজা হরি সিং যখন ভারতে যোগদানের কথা ঘোষণা করল, তখন সেটা দেশ বিভাগ নীতির বরখেলাফ হলো না। ভারতীয় নেতারা হরি সিং এর ভারত ভুক্তি ঘোষণাকে সমর্থন জানালেন। এমনকি রাজা হরি সিং এর এই বেআইনি ঘোষণায় জনগণ যখন প্রতিবাদ মুখর হলো, তখন ভারত তলে তলে রাজার পক্ষ নিয়ে প্রজা পীড়নে হরি সিংকে উৎসাহিত ও সহায়তা করল। রাজা হরি সিং এর ভারত ভুক্তির আকাঙ্ক্ষার বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আন্দোলন প্রতিরোধ আন্দোলনে রূপ নেয়।
গিলগিট এজেন্সির জনগণ পাকিস্তানের সঙ্গে তাদের একাত্মতা ঘোষণা করে। একই সাথে পুঞ্জ এবং মিরপুর জেলার জনগণের সাথে দ্বিতীয় মহাযুদ্ধের অবসরপ্রাপ্ত 60,000 সৈনিক একত্রিত হয়ে মহারাজা হরি সিং এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আজাদ জম্মু কাশ্মীরের ঘোষণা দেয়। মহারাজাও তার বাহিনী নিয়ে নিষ্ঠুরভাবে স্বাধীনতাকামী জনগণকে দমনে উঠে পড়ে লাগে। শুরু হয় আসল লড়াই। 1947 সালের আগস্ট মাসে ভারতীয় নেতৃবৃন্দের উস্কানিতে এবং হরি সিং ডোগরার প্রত্যক্ষ মদদে কাশ্মীরি পুলিশ এবং শিখরা মিলে প্রায় 2 লাখ কাশ্মীরি মুসলমানকে গুম অথবা হত্যা করে। ডোগরা হরি সিং এর নিষ্ঠুরতা এখানেই থেমে থাকেনি। ওই বছরই হরি সিং ঘোষণা দেয়, যারা পাকিস্তান চলে যেতে চায় তাদের জন্য 6 নভেম্বর বাস প্রস্তুত থাকবে। 6 নভেম্বর 25টি বাস ভর্তি কাশ্মীরি মুসলমান নরনারী বৃদ্ধ শিশু পাকিস্তান যাওয়ার আশা নিয়ে বাসে চড়ে রওনা হয়। পথে সাম্বা নামক সড়কে বাসগুলো পৌঁছানোর পর ডোগরা রাজার ঘাতক বাহিনী বাসগুলোকে 4 দিক থেকে ঘিরে বৃষ্টির মতো গুলি বর্ষণ করে নির্মমভাবে সকল বাস যাত্রীকে হত্যা করে। পরের দিন আরও 35টি বাস ভর্তি মুসলমান যাত্রীদের একই পন্থায় হত্যা করা হয়। কাশ্মীরিরা 6 নভেম্বরকে আজও কালো দিবস হিসেবে পালন করে থাকে। এসব নির্মম ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে বহু কাশ্মীরি মুসলমান সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে আশ্রয় নিতে বাধ্য হয়। তাদের মুখে নির্দয় নির্মম লোমহর্ষক হত্যাযজ্ঞের কাহিনী শুনে সীমান্ত প্রদেশের মুসলমানরা স্বজাতির পক্ষে হিন্দু রাজার বিরুদ্ধে জেহাদের উদ্দেশ্যে দলে দলে জম্মু কাশ্মীরে প্রবেশ করলে মুসলমান মুজাহিদদের ভয়ে রাজা হরি সিং ভারতের সাহায্য প্রার্থনা করে। ভারত যেন এই সুযোগের অপেক্ষায় ছিল। তারা আন্তর্জাতিক সকল নিয়ম কানুন লঙ্ঘন করে জম্মু কাশ্মীরে সেনাবাহিনী ঢুকিয়ে দেয়। জম্মু ও কাশ্মীর রাজ্যে এই বেআইনি সৈন্য সমাবেশের ঘটনা থেকে পৃথিবীর দৃষ্টি বিভ্রম ঘটানোর জন্য ভারত প্রতারণামূলকভাবে রাজা হরি সিং এর ভারতভুক্তির মিথ্যাপত্রের কথা প্রচার করতে থাকে। সেই সাথে প্রচার করে যে ভারত সরকারের নীতি হলো কোনো রাজ্যের ভারতভুক্তি নিয়ে জনগণের মাঝে বিতর্কের উদ্ভব হলে সেই রাজ্যের জনগণের ইচ্ছানুসারেই সমাধান করা হবে। 1947 সালের 1 নভেম্বর বিশ্ববাসীকে ধোঁকা দেবার জন্য চালাকি হিসেবে কাশ্মীরে গণভোটের প্রস্তাব নিয়ে মাউন্ট ব্যাটেন পাকিস্তানের গভর্নর জেনারেল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর কাছে যান। মাউন্ট ব্যাটেনের প্রস্তাব শুনে জিন্নাহ বলেন, কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতপন্থী শেখ আবদুল্লাহ ক্ষমতায় থাকলে সেখানকার অধিবাসীরা নির্ভয়ে ভোট দিতে পারবে না। এ সময় কাশ্মীরবাসীর প্রবল প্রতিরোধ সংগ্রামে টিকতে না পেরে এই লড়াইয়ের দায়িত্ব পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে ভারত নিজেই কাশ্মীরকে ডিপুটেড এরিয়া বর্ণনা করে ইউএন সিকিউরিটি কাউন্সিলে এক অভিযোগ দাখিল করলে পাকিস্তানও পাল্টা অভিযোগ দায়ের করে। উভয় দেশের বক্তব্য শোনার পর সিকিউরিটি কাউন্সিল 1948 সালের জানুয়ারিতে ইউএন তথা কমিশন ফর ইন্ডিয়া নামক একটি কমিটি গঠন করে তাদের হাতে কাশ্মীর বিরোধ মীমাংসার দায়িত্ব অর্পণ করে। সে বছরের 21 এপ্রিল এই কমিটি জম্মু কাশ্মীরে নিরপেক্ষ গণভোটের প্রস্তাব দেয় এবং উভয় পক্ষকে অস্ত্র সংবরণ ও শান্তি স্থাপনের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানায়। উভয় পক্ষ কাশ্মীরে গণভোটের প্রস্তাব মেনে নিলে অবাধ নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য একজন গণভোট অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে ইউএনসিআইপি। তৎকালীন পাক প্রধানমন্ত্রী মিস্টার লিয়াকত আলী খান কাশ্মীর থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের পর সেখানে গণভোট অনুষ্ঠানের প্রস্তাব দিলে নেহরু সেই প্রস্তাবে রাজি হয়নি। মিস্টার লিয়াকত আলী জম্মু কাশ্মীরে ভারতীয় সেনার পরিবর্তে ব্রিটিশ সেনার অধীনে গণভোট অনুষ্ঠানের পাল্টা প্রস্তাব রাখলে নেহরু সে প্রস্তাবও নাকচ করে দিয়ে বলেন, ব্রিটিশ সৈন্য ভারতীয় সীমানায় প্রবেশের আর অনুমতি পাবে না। অথচ ব্রিটিশ ভাইসরয় কিন্তু ঠিকই স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন।
নেহরু আরও জানালেন, ভবিষ্যতে গণভোটে যাই ঘটুক, বর্তমানে কাশ্মীর ভারতেরই অংশ। পাকিস্তানিরা সেখানে অবৈধভাবে প্রবেশ করেছে, বরং তাদেরকে দখলকৃত অংশ ছেড়ে চলে যেতে হবে। ভারতের এসব একগুঁয়েমি, অযৌক্তিক, অনৈতিক, উদ্ধত আচরণের ফলে ইউএনসিআইপি এর পক্ষে কাশ্মীরে গণভোট অনুষ্ঠান করা সম্ভব হয়নি। সর্বশেষ ইউএন প্রতিনিধি অস্ট্রেলিয়ার ওয়েন ডিকজন বহু চেষ্টা করেও ভারতকে কাশ্মীর থেকে সেনা প্রত্যাহারে রাজি করাতে পারেনি। শেষ পর্যন্ত মিস্টার ডিকজন হতাশ হয়ে আমার আর কিছু করার নেই বলে আক্ষেপ করে পদটি থেকে বিদায় নেন। সেই থেকে কাশ্মীর পাক ভারত উপমহাদেশের এক জ্বলন্ত ইস্যু হয়ে দাঁড়ায়। একদিকে সাম্রাজ্যলোভী ভারত, অন্যদিকে আজাদিকামী মুসলিম জনগণ। এরই মধ্যে পাক ভারত যুদ্ধও হয়ে গেল কবার। কিন্তু স্বাধীনতাকামী, ভাগ্য বিড়ম্বিত এই জনগোষ্ঠীর স্বাধীনতার অফুরন্ত আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে যায়। সুদীর্ঘ 52 বছর ধরে চলে আসছে রক্তরাঙা আজাদি লড়াই। এখন আপনিই বলুন, এই লড়াইয়ের সাথে সাম্প্রদায়িকতার সম্পর্ক কোথায়? মুসলমানদের, স্বাধীনতাকামী কাশ্মীরি মুজাহিদদের প্রতি নৈতিক সমর্থন দেওয়াটাও কি অপরাধ? এটাও কি আপনাদের চোখে উগ্র সাম্প্রদায়িক সংকট হিসেবে চিহ্নিত? ডক্টর এলিয়েদা বিস্মিত চোখে তাকিয়ে থাকে আমার দিকে। কাশ্মীরের এই রোমাঞ্চকর কাহিনী বর্ণনা করতে গিয়ে কখন যে আমার চোয়াল শক্ত হয়ে মুখাবয়বে কঠিন ভাব ফুটে উঠেছে এবং একই সঙ্গে কণ্ঠস্বরও আর্দ্র হয়ে উঠেছে বুঝতে পারিনি। মিস এলিয়েদা বললেন, প্লিজ মিস্টার মাহমুদ, আপনি বেশ ইমোশনাল হয়ে পড়েছেন। এখন থাক, পরে শোনা যাবে বাকিটা। এমন সময় পিয়ন এসে জানালো, ডক্টর ইব্রাহিম খলিল এসে গেছেন। ডক্টর ইব্রাহিম এই স্বেচ্ছাসেবী মেডিকেল টিমের প্রধান। তিনি করাচি মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান এবং বিখ্যাত একজন সার্জন। এলিয়াদের কথা এবং ডক্টর ইব্রাহিমের আসার সংবাদ শুনে একটু সোজা হয়ে বসে স্বাভাবিক হতে চেষ্টা করলাম। ঠিক এ সময়ই ডক্টর ইব্রাহিম ঘরে প্রবেশ করে বললেন, হাই মিস এলিয়াদা, এদিকে সব ঠিকঠাক আছে তো? ইয়েস স্যার। এলিয়াদার সাথে আমিও দাঁড়ালাম। সালাম দিয়ে নাম বলতেই ডক্টর ইব্রাহিম বললেন, ও তাহলে আপনি জার্নালিস্ট মিস্টার মাহমুদ? তা বয়সে তো একেবারে কম দেখছি। আমি সলজ্জে দৃষ্টি আনত করলাম। ডক্টর ইব্রাহিম আমাকে দেখিয়ে এলিয়াদাকে বললেন, এর প্রয়োজনীয় কাগজপত্র, আইডি কার্ড সব ঠিক করা আছে তো? ইয়েস স্যার বলে আইডি কার্ডটি তুলে ধরলেন ডক্টর ইব্রাহিমের দিকে। তিনি তাতে চোখ বুলিয়ে আবার ফেরত দিয়ে বললেন, ঠিক আছে, তোমরা প্রস্তুত হয়ে নাও, 10:30 বেজে গেছে, জাস্ট 11টায় আমরা রওনা হব। আর হ্যাঁ, গাড়ি এসে গেছে, মালপত্র সব ওঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। ডক্টর ইব্রাহিম ঘর থেকে বেরিয়ে গেলেন। ছাইরঙ্গা এসি মাইক্রোবাস, আমাকে নিয়ে সাকুল্যে যাত্রী 6 জন। ডক্টর ইব্রাহিমের নেতৃত্বে স্বেচ্ছাসেবী এই মেডিকেল টিমে ডাক্তার রয়েছেন 2 জন, একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, একজন অ্যাটেন্ডেন্ট এবং আমি নিজে। আমার আইডি কার্ডও করা হয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। প্রফেশনাল ড্রাইভার নেওয়া হয়নি, আমাকে ছাড়া সম্ভবত সকলেই গাড়ি ড্রাইভ করতে পারেন। ডক্টর আব্দুল রহমান নাইজেরিয়ান নাগরিক। 30 কৃষ্ণাঙ্গ এই যুবক ডাক্তারটি ব্যবহারে সত্যিই মুগ্ধ হতে হয়। আমার সাথে পরিচয় হওয়ার পর বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করেন আমাকে। মাত্র 56,000 বর্গ মাইলে 12 কোটির মতো লোক বাস করে জেনে বেশ অবাক হলেন। আরও অবাক হলেন এটা শুনে যে বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ। বললেন, সত্যি? এই তথ্যটা তো আমার জানা ছিল না। নাইজেরিয়া সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গেল তার কাছ থেকে। দেশটি দুর্নীতির দিক থেকে বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বলে শোনা যায়। রহস্য করেই বলেছিলাম কথাটা। দেখলাম কুচকুচে কালো মুখটা আরো কালো হয়ে গেল। অধিক কালো বলেই কিনা দাঁতগুলো বেশ সুন্দর তার। সদা হাস্যময়, বিশ্বখ্যাত ক্রিকেট তারকা ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লায়ারের মতো দেখতে অনেকটা। চুল এত কুচকানো যে লম্বা চুল রাখা সত্ত্বেও দেহের তুলনায় মাথাটা ছোট দেখায়।
লাল ঠোঁটের ফাঁক গলে রূপালী দাঁতের প্রাণোচ্ছল হাসি সত্যি অপূর্ব দেখতে। ড্রাইভিং সিটে বসলেন ডক্টর আব্দুল রহমান। সামনে পাশের সিটে বসেন ডক্টর ইব্রাহিম। মাঝের সিটে ডক্টর এলিয়াদা বসে আমাকে আহ্বান করলেন। এর আগেই পিছনের সিটে উঠে বসেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাটেন্ডেন্ট। ডক্টর ইব্রাহিম আর চোখে তাকালেন পেছনের দিকে। আমি কিছুটা লজ্জা পেলাম, তবু মাঝের সিটে মিস এলিয়েদার পাশেই বসতে হলো। আমাকে ছাড়া পুরুষ সকলের পরনেই স্যুট কোট টাই, মার্চের মাঝামাঝি, তবু আমার কিছুটা শীত শীত লাগছে। এলিয়েদার পরনে স্কার্ট, পায়ে আবার কেটস, মাথায় হেট, প্রায় হাঁটু অবধি সাদা মোজা পরা থাকলেও নড়াচড়ায় কখনো কখনো সাদা হাঁটু অনাবৃত হয়ে পড়ে। আশ্চর্য, এই শর্টকাট পোশাকেও মেয়েটা কেমন স্বাভাবিকভাবে বসে আছে, একটুও যেন সংকোচ নেই। ইসলামাবাদ শহর ছেড়ে ন্যাশনাল হাইওয়েতে উঠেছে গাড়ি। রাস্তার দুপাশে জানা অজানা বিভিন্ন গাছের সারি, দিগন্ত বিস্তৃত প্রান্তর। গাড়ির স্বচ্ছ কাচ দিয়ে সব দেখা যায়। রাস্তায় ভিড় নেই বললেই চলে। মিস এলিয়েদা হ্যাটটা হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তখন কিন্তু কাশ্মীর সম্পর্কে বলা আপনার শেষ হয়নি, এখন কি বলা যায়? বললাম, কাশ্মীর এমন এক ভাগ্য বিড়ম্বিত জনপদের নাম যা সম্পর্কে সারাদিন বলেও শেষ করা যাবে না। শোষিত বঞ্চিত এই জনগোষ্ঠীর প্রতিটি দিনের ইতিহাস রক্তের আখরে লেখা হয়। কিন্তু আপনি যা বলেছেন তা অনেকটাই একপেশে বলে মনে হয়। এর সত্যতা সম্পর্কে প্রশ্ন ওঠা কি স্বাভাবিক নয়? আপনার কাছে কেন, গোটা বিশ্ববাসীর কাছে এমনটা মনে হওয়া স্বাভাবিক। কিন্তু যারা এই অঞ্চলের ইতিহাস জানে, অন্তত গত 52 বছর ধরে যারা কাশ্মীরের উপর খোলা দৃষ্টি রেখেছে, তারাই কেবল বলতে এবং বোঝাতে পারবে। আমার বর্ণনায় জুলুম নির্যাতনের ছিটে ফোঁটাই কেবল উঠে এসেছে। মিস এলিয়েদা কিছু বলতে চেয়েও থেমে গেলেন। আমি আমার নোটবুকটা বের করে বললাম, সত্যতার প্রশ্ন যেহেতু তুলেছেন তাহলে দেখুন। আমি তথ্যসূত্র উল্লেখ করে বলছি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লন্ডন, এশিয়া ওয়াচ নিউ ইয়র্ক, কমিটি অফ ইনিশিয়েটিভ অ্যান্ড হিউম্যান রাইটস নিউ দিল্লি, J&K পিপলস বেসিক রাইটস মুভমেন্ট শ্রীনগর, কাশ্মীর মিডিয়া সার্ভিস, ভয়েস অফ জার্মানি, ভয়েস অফ আমেরিকা সূত্রে প্রাপ্ত 1988 সালের জুলাই থেকে 1999 ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বাহিনীর হাতে কাশ্মীরে সাধারণ নাগরিক নিহত হয় 45,745 জন, আহত হয় 89,726 জন। যুদ্ধরত শহীদ মুজাহিদের সংখ্যা 13,010 এবং আহতের সংখ্যা 9,803 জন। এই সময়ের মধ্যে ভারতীয় বাহিনী 17,122 জন নারী শিশুকে ধর্ষণ করে, নির্বিচারে গ্রেফতার করে 11,820 মুজাহিদ এবং 80,437 জন সাধারণ নাগরিক, 26,979টি বাড়ি, দোকান লুট ও সংযোগ করে। এছাড়া আজাদ কাশ্মীরে 746 জন সাধারণ নাগরিক শহীদ এবং 1,828 জন আহত হয়। বাইরে থেকে এসব মিডিয়া যা সংগ্রহ করতে পেরেছে তার মাত্র 11 বছর 5 মাসের হিসাব এটা। 1997 সালে একটি ট্রাইব্যুনাল রিপোর্টে পূর্ববর্তী এক দশকের একটি চিত্র তুলে ধরা হয়। তাতে দেখা যায় 10,000-এর বেশি মহিলা বিধবা হয়েছে, এতিম হয়েছে প্রায় 250,000 শিশু, প্রায় 10,000 যুবক বন্দী আছে, নিখোঁজের সংখ্যা বেসুমার, পঙ্গু ও আহতের সংখ্যা লক্ষাধিক, নিহত হয়েছে প্রায় 1.25 লক্ষ। বিদ্যালয়, খানকা, মাদ্রাসাগুলোতে ব্যবহার করা হচ্ছে সেনাশিবির হিসাবে। মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া, দোকানপাট লুট করা, ঠান্ডা মাথায় জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়া অনেকটা ছেলে খেলার মতো। বলতে পারেন এই বর্বরতার পরিসীমা কতটুকু? আমার চোখ দুটি সজল হয়ে উঠল। একটু সামনে নিয়ে ডক্টর মিস এলিয়েদার দিকে তাকালাম। দেখি নীরবে কোক গ্লাসে গিলছে যেন আমার কথাগুলো।
আমার চোখে চোখ পড়তেই বলল, হাই ট্রাজেডি, ভেরি স্যাড হিস্ট্রি। বললাম, মানবাধিকার সংস্থাগুলো দূর থেকে যে তথ্য উপাত্ত জোগাড় করে অনুমান করে, প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিয়ে সে হিসাব প্রকাশ করে, তাতে মনে হয় দখলদারিত্বের দীর্ঘ কালো ইতিহাসে ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের ঝিলাম নদী দিয়ে যত না পানি প্রবাহিত হয়েছে, তার চেয়ে বেশি গড়িয়েছে রক্ত, লাশ আর চোখ ভেজা নোনতা পানি। ভারত, পাকিস্তান ও আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত তথ্য মোতাবেক উল্লেখিত সময়ে হত্যাযোগ্য নির্যাতন, খুন, গুম, ধর্ষণ ও ক্ষয়ক্ষতির চিত্র মোটামুটি এরূপ। আমার নোটবুকটা মিস ইলিয়াদার চোখের সামনে মেলে ধরে পড়তে লাগলাম। হত্যা প্রায় ৭২,০০০, জখম ৩০,০০০, অগ্নিদগ্ধ ১,৫০০, নদী ও বরফ গলা ডোবা থেকে উদ্ধারকৃত লাশ ৭০০রও বেশি। এদের মধ্যে শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা, নারী পুরুষ সবই রয়েছে। ধর্ষিতা মা বোন বালিকার সংখ্যা প্রায় ৮,০০০। যৌন জীবন ধ্বংস করার জন্য গোপন অঙ্গ নষ্ট করে দেওয়া হয়েছে এমন নারী পুরুষের সংখ্যা প্রায় ৭,০০০। পঙ্গুত্ব বরণ করে দুর্বিষহ জীবন কাটাচ্ছে প্রায় ১,৫০,০০০ মানুষ। নিজ বাড়িঘর ছেড়ে প্রবাসে শরণার্থী জীবন কাটাচ্ছে ১,৫০,০০০-এর বেশি। হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, বাড়িঘর, দোকানপাট ধ্বংসের পরিমাণ সাধারণ হিসাবে ৪০,০০০-এরও বেশি। খাদ্যশস্য আর ফল ফলাদির বাগান ধ্বংসের আসল খতিয়ান কৃষি শুমারি ছাড়া পাওয়া প্রায় অসম্ভব। এবার নোটবুক বন্ধ করে বললাম, মুজাহিদদের লন্ডন ভিত্তিক সংগঠনের বরাতে এই হিসাব আরও অনেক বেশি। দৃশ্যত এই হিসাবের বাইরে অদৃশ্য হিসাবের অঙ্ক কত বেশি হতে পারে তা আপনি অনুমান করুন। এমন নৃশংস লোমহর্ষক ইতিহাস আপনি পড়েছেন কখনো? ডক্টর ইলিয়াদার চোখও দেখলাম সিক্ত হয়ে উঠেছে। বলল, সত্যি, বর্বরতার সকল সীমা ছাড়িয়েছে এই কাহিনী। এমন নৃশংসতার কাহিনী কেবল গল্প উপন্যাসেই শোভা পায়। বাস্তবে এর অস্তিত্ব আছে ভাবতেই অবাকই লাগে। ডক্টর ইলিয়াদা সিটে হেলান দিয়ে চুপচাপ বসে আছে। সম্ভবত সেও কিছুটা ইমোশনাল হয়ে পড়েছে। আমিও আর কিছু না বলে জানালার কাছে চুপ রেখে নিশ্চুপ বসে আছি। বেশ সময় কেটে যায় এভাবে। ডক্টর ইব্রাহিম পেছন দিকে চেয়ে বললেন, হ্যালো মিস্টার মাহমুদ, আমরা কাশ্মীর সীমান্তে এসে গেছি, আর ৫ মিনিটের মধ্যে আমাদের গাড়ি কাশ্মীর সীমানায় প্রবেশ করবে। কার্গিল পর্যন্ত পৌঁছতে আমাদের ৩টি ভারতীয় চেকপোস্ট অতিক্রম করতে হবে। বিশেষ করে আপনাকে এই সময় অ্যালার্ট থাকতে হবে। আপনার আসল পরিচয় যথেষ্ট সতর্কতার সাথে গোপন রাখবেন। আর হ্যাঁ, আমাদের দেওয়া আইডি কার্ডটা হাতে রাখুন। আমি খানিকটা সংকুচিত হয়ে উঠলাম। আইডি কার্ডটা বুক পকেটে আছে, আবার দেখে নিলাম ওটা। ডক্টর ইব্রাহিমের কথার জবাবে বললাম, ধন্যবাদ স্যার, আপনার নির্দেশ মতোই হবে ইনশাল্লাহ। ডক্টর ইলিয়াদাও যেন সজাগ হয়ে উঠল। অবাক চোখে চেয়ে বলল, আমরা কাশ্মীরে এসে গেছি? ডক্টর ইব্রাহিম তো তাই বললেন। হ্যাঁ, আমরা কাশ্মীরে এসে পড়েছি। আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে অজানা রোমাঞ্চ অনুভূত হচ্ছিল। এই সেই কাশ্মীর যেখানে মুসলিম নারীর লুণ্ঠিত সম্ভ্রম, নির্যাতিত মুজাহিদদের হাহাকার, স্বাধীনতাকামী হাজারো যুবকের আত্মচিৎকারের মাঝেও কাশ্মীর যেখানে মুসলিম নারীর লুণ্ঠিত সম্ভ্রম, নির্যাতিত মুজাহিদদের হাহাকার, স্বাধীনতাকামী হাজারো যুবকের আত্মচিৎকারের মাঝেও প্রতিনিয়ত যে ভূমিতে স্বাধীনতার আওয়াজ ওঠে। মকবুল বাট, মৌলভী ফারুক, আসিয়া আন্দ্রাবি সহ অগণিত শহীদের রক্ত ফিনকি দিয়ে শুধু ঝিলাম নদীকে রাঙিয়ে দেয়নি, পাহাড়ি এই উপত্যকার প্রতিটি কন্দরে কন্দরে আজাদির চিরায়িত আওয়াজকেও বুলন্দ করে। এটা তো কেবল হজরতবাল ট্রাজেডির দেশ নয়, কেবল কার্গিল ও দ্রাস যুদ্ধের মৃত্যুপুরী রণক্ষেত্র নয়, সাহসী ও লড়াকু মুজাহিদদের দেশও বটে। এ তো মোগল সম্রাট শাহজাহানের ভূস্বর্গ, গান্ধীর আলোর কিরণ। কিন্তু অমানিসার ঘুটঘুটে অন্ধকারে নিকোষ কালো আধারে ভারতীয় হায়নাদের নৃত্য আর ইবলিসি তাণ্ডবের ফলে এ উপত্যকা যেন আজ পৃথিবীর নরকে পরিণত হয়েছে। হত্যা, লুণ্ঠন, সম্ভ্রমহারা মা বোনদের আর্তনাদে এখানকার আকাশ ভারী হয়ে উঠেছে। বাতাসে বারুদের ঝাঁঝালো গন্ধ এখানকার পরিবেশকে করে তুলেছে ভৌতিক এক পিছাসরূপী। হায়, এদের এই আজাদির লড়াইয়ের শেষ কি হবে না কখনো?
আমার 2 চোখ ভরে দেখছি সুশোভিত কাশ্মীর জনপদ। এখানকার রাস্তা, পথঘাট, ক্ষেতখামার, সবুজ বৃক্ষ, পাহাড়, তরুলতা সবকিছুই যেন কেমন চাপা স্বরে ক্রন্দন করছে। হঠাৎ গাড়িটি কড়া ব্রেক কষল। কি হলো দেখার জন্য জানালার কাছ থেকে চোখ তুলে সামনে তাকালাম। আমার দৃষ্টিও গাড়ির মতো থমকে গেছে। গাড়ির চারদিকে ভারতীয় সৈন্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। আমার চোখে মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠল কিনা জানি না, তবে শ্বেতাঙ্গ তরুণী মিস এলিয়েদার সাদা মুখচ্ছবি কেমন যেন নীলাভ দেখাচ্ছে। ভেবেছিলাম আমাদের গাড়ি কেউ এভাবে আটকাবে না, কেননা গাড়ির সামনে বাম্পারে লাগানো বিশাল ব্যানার, জাতিসংঘের লোগো অঙ্কিত, স্বেচ্ছাসেবী মেডিকেল টিমের সংস্থার নাম লেখা আছে। কিন্তু ওরা কি ইংরেজি বোঝে না, নাকি জেনে শুনেই পথ রোধ করেছে? ওদের মতলব যে কি আল্লাহই ভালো জানেন। অফিসার কিসিমের 2 জন এগিয়ে এলো গাড়ির সামনে বসা ডক্টর ইব্রাহিমের কাছে। তিনি ইংরেজিতে পরিষ্কার ভাষায় আমাদের উদ্দেশ্য ও গন্তব্যের কথা জানালেন। ইউএন লোগোযুক্ত আইডি কার্ড সহ বিভিন্ন প্রমাণাদি পেশ করলেন। একজন অফিসার কপাল কুঁচকালো, অপরজন গাড়ির ভিতর দৃষ্টি দিয়ে কি যেন পরখ করল। প্রথম অফিসারটি ওয়াকিটকিতে কি জানি কথা বলে মেটাল ডিটেক্টর দিয়ে পুরো গাড়ি তল্লাশি করল। তারপর উদাসীনভাবে পথ ছেড়ে সরে দাঁড়ালো। ডক্টর ইব্রাহিম অনিচ্ছা সত্ত্বেও থ্যাংক ইউ বলে গাড়ি ছাড়ার নির্দেশ দিলেন। মাইল 3 বোধহয় এখনো যায়নি, আবার গাড়ির সামনে ভারতীয় চেকপোস্টের ব্যারিকেড পড়ল। ডক্টর ইব্রাহিম পেছনের চেকপোস্টের বর্ণনা সহ আবার নতুন করে তাদের কাছে সফরের উদ্দেশ্য এবং সংস্থার পরিচিতি প্রমাণাদি সহ পেশ করলেন। কিন্তু এরা যেন আরও গোয়ার। তাদের নির্দেশে হাত উঁচু করে সবাইকে নামতে হলো গাড়ি থেকে। এবার সত্যি আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। 2 জন অফিসার আমাদের গাড়িতে উঠে জিনিসপত্র উলট পালট করলো। মেটাল ডিটেক্টর দিয়ে গাড়ির প্রতিটি কোণ চেক করলো। তারপর কাদের সাথে যেন ওয়াকিটকিতে কথা বলে গাড়ি থেকে নেমে যাত্রার অনুমতি দিল। আমি বুঝতে পারছি ডক্টর ইব্রাহিম যথেষ্ট বিরক্ত হচ্ছেন ওদের প্রতি। তবুও তিনি মুখে হাসি ভাব ফুটিয়ে সামনে যেন এ ধরনের হয়রানি না করা হয় তার জন্য বিনীত অনুরোধ জানালেন। ওরা নিঃশব্দে একটা রহস্যময় হাসি হেসে গুড বাই জানালো। তাদের হাসির অর্থ আমাদের কারো বোধগম্য হয়নি। গাড়ি চলতে শুরু করলে ডক্টর ইব্রাহিম পেছনের দিকে চেয়ে বললেন, তোমরা ভালো করে দেখো তো গাড়িতে ইলেকট্রনিক কোনো যন্ত্র সেট করে দিয়েছি কিনা। প্রশ্নটা শুনে কিছুটা হকচকিয়ে গেলাম। তাহলে কি প্রথম চেকপোস্টে কিছু লাগিয়ে দিয়েছিল? কোনো অডিও ভিডিও মিনি রেকর্ডার বা এ জাতীয় কিছু? অসম্ভব কি, হয়তো এরা সেটা দেখে নিঃসন্দেহ হয়েছে এবং পুনরায় সেটি কোথাও লাগিয়ে রেখেছে। সকলে মিলে গাড়ির মেঝে সহ চারপাশে ভালো করে দেখে নিলাম, কিন্তু কিছুই পেলাম না। ডক্টর ইব্রাহিমকে একথা জানাতে যাব ঠিক এই সময় পেছনের সিটে বসা একজন সিগারেটের প্যাকেটের মতো একটি অডিও রেকর্ডার বাড়িয়ে দিলেন সামনে। আমি সেটি দিলাম ডক্টর ইব্রাহিমের হাতে। তিনি এটি হাতে নিয়ে যন্ত্রটি অফ করলেন। ফিতা টেনে আবার শুরুতে নিয়ে বললেন, সামনে আরেকটি গোরের খোরাক আছে, এটি অন করে যথাস্থানে রেখে দাও। আর হ্যাঁ, গাড়িতে বসে সামনের চেকপোস্ট না পেরোনো পর্যন্ত কেউ কোনো কথা বলবে না। আল্লাহ আল্লাহ করে সামনের চেকপোস্টটি পেরিয়ে যেতে পারলে দুশ্চিন্তা মুক্ত হওয়া যাবে। ঘটনার আকস্মিকতায় কিছুটা থ হয়ে গেলাম। যন্ত্রটি যথাস্থানে রেখে দিয়ে সিটে হেলান দিয়ে বসলাম। এর আগে যে শীত শীত ভাবটা ছিল তা কেটে গেছে ততক্ষণে। হয়তোবা কপালে বিন্দু বিন্দু ঘামও জমেছে। ডক্টর এলিয়েদার চোখে মুখেও দুশ্চিন্তার ছায়া পড়েছে। নীরব থেকে সবকিছু দেখে যাচ্ছে, হয়তোবা বুঝতে পারছে সবকিছু। উত্তেজনায় কেমন বোবা হয়ে বসে আছে। কপালে কটি বাদ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। কিন্তু আশ্চর্য, নাইজেরিয়ান ডক্টর আবদেল রহমান সম্পূর্ণ নির্বিকার। চোখে মুখে বিন্দুমাত্র পরিবর্তন নেই। খুবই স্বাভাবিক ভঙ্গিমায় গাড়ি ড্রাইভ করছে। মনে হচ্ছে পেশিবহুল কঠিন পাথরে গড়া এক কৃষ্ণ যন্ত্র মানব রোবট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কাশ্মীর উপত্যকার অপূর্ব সৌকর্য যে কোনো প্রকৃতিপ্রেমী সৌন্দর্য পিপাসুর চিত্তমনকে ভাবিয়ে দিতে সক্ষম। একে সত্যি ভূস্বর্গ বলা যায়। মিস এলিয়েদা সেদিন বলেছিল, কাশ্মীর এমন এক লিভিং প্যারাডাইজ যেখানে আমার সারা জীবন থেকে যেতে ইচ্ছে হয়। পৃথিবীর বেশ কিছু অঞ্চল আমি দেখেছি, কিন্তু এমন মনোমুগ্ধকর
প্রাকৃতিক স্নিগ্ধতা কোথাও দেখিনি। যদি এখানে এমন রক্তপাত না হতো তাহলে থেকে যাওয়ার লোক সামলাতে সত্যিই কষ্ট হতো। দূর থেকে দেখা মেঘের মতো পাহাড়, ঝর্ণা, ছোট ছোট নদী নালা, বরফের চাদর, বরফ গলা ডোবা, আঙ্গুর, কমলা, আপেল, বেদানা সহ প্রচুর রসনা বিলাসী ফলফলাদির বাগান, ফসলের মাঠ, দিগন্ত বিস্তৃত প্রান্তর। কি এক মনোমোহনী সৌন্দর্যের আকর এই কাশ্মীর, তা বলে বোঝানো যাবে না। পাখিদের কুজন, শিশুর কোলাহল, গায়ে পথে বোরকা পরা রমণীদের চলাচল এখানে চমকে থমকে যায় বুলেটের শব্দে ও বারুদের গন্ধে। এখানকার মাটির পরতে পরতে মিশে আছে লক্ষ শহীদের খুন, বাতাসে মিশে আছে কত যে বুকফাটা আর্তনাদ, হাহাকার। হাসপাতালে আমার কোনো কাজ নেই, সারাদিন কেবল পই পই করে ঘুরে বেড়াই, ইচ্ছে মতো ছবি তুলি, কথা বলি গায়ের মানুষদের সাথে, ছেলে বুড়ো সকল শ্রেণীর মানুষের সাথে কথা হয়। এ পর্যন্ত প্রায় হাফ ডজন মুজাহিদের সাথে আলাপ হয়েছে।